নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা স্বাগত। আমরা এবার যে খবর নিয়ে আলোচনা করব এবং জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শুনছেন আমাদের এপিসোড ঘোষাল নামাতে, আমাদের অনুষ্ঠান ঘোষাল নামা, যেখানে আজকের যে মূলত আলোচ্য বিষয় সেটা হচ্ছে স্মৃতি ইরানি। তিনি নাকি আবার অভিনয়ের জগতে ফিরছেন এবং তাহলে কি রাজনীতির আঙিনা থেকে স্মৃতি হয়ে যাবেন স্মৃতি ইরানি, সেই প্রশ্ন আসছে। কারণ যে ধারাবাহিক অর্থাৎ কভি সাস ভি কভি বহুতি যে ধারাবাহিক দিয়ে তিনি শুরু করেছিলেন সেটার একটা সিজন 2 আসছে, সেখানে হয়তো তিনি ফিরতে পারেন, তাকে দেখা যেতে পারে আবার সেই তুলসী ইরানির সেই চরিত্রে তাকে দেখা যেতে পারে। তাহলে কি স্মৃতি ইরানি, কোন স্মৃতিকে মানুষ মনে রাখবে সেটাও একটা বড় প্রশ্ন। কেন তিনি ফিরে যাচ্ছেন? এত তার ধারাবাহিক জয়, যেখানে ভালো দিকে এগোচ্ছিলেন, রাজনীতিতে ভালো ক্যারিয়ার নিয়ে এগোচ্ছিলেন, তাহলে কেন হঠাৎ করে তিনি ফিরে যাচ্ছেন? অভিনয়কে আবার কেন বেছে নিচ্ছেন? আমি এই বিষয়টা জয়ন্তদার কাছ থেকে জানতে চাইবো। স্মৃতি সম্পর্কে কিছু বলতে গেলে আমার পক্ষে একটু মুশকিল, তার কারণ আমার খুব ব্যক্তিগতভাবে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, এবং স্মৃতি তো বাঙালি, ও তো বাগচি, ওর মা তো সল্টলেকে থাকে। এখন স্মৃতিকে আমি অনেক বছর ধরে বাজপেয়ী আডবাণীর সময় থেকে দেখেছি। মানে আমি ওকে দেখেছি যখন বলিউডে ও সাস ভি কভি বহুতি করছে, আডবাণীর বাড়িতে আসে, আডবাণী ওকে বলল যে তুমি রাজনীতিতে এসো। ওকে প্রথমে ঠিক হয়েছিল চাঁদনি চকে দিল্লি থেকে ক্যান্ডিডেট করা হবে। তো তারপরে তো অনেক দিন চলে গেছে, গঙ্গা যমুনায় অনেক স্রোত বইছে, এবং আজকে স্মৃতি ইরানি দক্ষ রাজনীতিবিদ। কিন্তু স্মৃতি ইরানির মধ্যে না এই ফিল্ম যে জগৎটা, তার সঙ্গে যে সংযোগ, সেটা না কখনো অবলুপ্ত হয়নি। আমি যখনই দিল্লিতে ওর বাড়িতে যাই, এবং যারা যারা রাজনীতিতে এসেছে, স্মৃতি কিন্তু তাদেরকেও নিয়ে আসার ব্যাপারে অনেকেরকে একটা অনুঘটকের কাজ করেছিল বাজপেয়ী আডবাণীর সময় থেকে। স্মৃতি তখন খুব মানে আর কি, ওর তো মানে একটু হাইপার ছিল, অনেকের সাথে ঝগড়া, যেরকম ফিল্ম জগতে ওই হাইপারনেসটা আমরা বিভিন্ন প্রচারও দেখেছি, যেভাবে তিনি বক্তৃতা দিতেন মানে, এবং ফিল্ম জগতের মধ্যেও কিন্তু থাকে। ফিল্ম জগতের যারা ক্যারেক্টার তারা খুব বেশি ইমোশনাল হয়, তো খুব হাইপার হয়ে যায়। স্মৃতি ইরানি যেটা হচ্ছিল যে তথ্যমন্ত্রী হলো, টেক্সটাইল মিনিস্টার হলো, অনেক চেঞ্জ হচ্ছে, এবং কোথাও একটা মিসম্যাচ। ও কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে ও গুজরাটের ওই জায়গাটা থেকে উঠে এসেছে আবার। তার ফলে ইরানি, মজার ব্যাপার হচ্ছে যে ও তো অনেক কিছু, পার্সি, ওর বাবা পাঞ্জাবি, মা বাঙালি, মানে ও কিন্তু খুব কসমোপলিটান ক্যারেক্টার। ঝরঝর তো বাংলা অনেক ভালো বলে, বাঙালির বাংলা বলে। এইবারে স্মৃতি ইরানি যেটা হয়েছে, ক্যাবিনেটেও অনেকগুলো ভাষা জানা মেম্বার কিন্তু খুব কম আছে, স্মৃতি ইরানি কিন্তু সেই ব্যাপারে দক্ষ। কিন্তু স্মৃতি ইরানির যেটা সমস্যা হয়েছে যে ও রাজনীতিতে একটা না, মানে ওই অর্থনীতিতে একটা কথা আছে না যে মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগিতা, অর্থাৎ প্রথম রসগোল্লাটা যতটা ভালো লাগে, দ্বিতীয় রসগোল্লাটা ভালো লাগে, তৃতীয়টা কমতে থাকে, তারপরে 5 নম্বর রসগোল্লা তোমায় দিলে তুমি রেড়ে করে বলবে না না আর খাবো না। তো স্মৃতিরও বোধহয় রাজনীতিতে একটা মার্জিনাল ইউটিলিটির তত্ত্ব এসেছে, অর্থাৎ এখন ওর মনে হচ্ছে যে এই রাজনীতিতে আর কতদিন এরকম ভাবে আমি কাটাবো। এমন নয় যে, আচ্ছা মাঝখানে কিন্তু ব্যবসা ট্যাবসা নিয়েও একটু মন দিয়েছিল, ওর মানে বরের যে ব্যবসা সেসবও দেখা, মানে অ্যামেচারিস্ট কিন্তু দেখছিল। এখন ওর বক্তব্য হচ্ছে যে আমি রাজনীতি ছাড়বো না, এবং ও যেটা সাম্প্রতিক সাক্ষাৎকারেও বলেছে যে আমি যদি একজন আইনজীবী, একটা ডাক্তার, সে যদি রাজনীতিতে আসে তাহলে কি সেই ডাক্তারি ছেড়ে দেবে? সুপ্রিম কোর্টের কত জাজ তারা রাজনীতি করছে, তারা রাজনীতিতে এসছে, জাজ হলে হয়তো রাজনীতি হবে না, কিন্তু লয়ার রবিশঙ্কর সে তো মন্ত্রী, সুতরাং আমি কেন পারবো না? কিন্তু এটা কিন্তু কমছে, মানে ডিসেন্ডিং। হ্যাঁ, মানে এই বিষয়টা জানতে চাইবো যে যেভাবে স্মৃতি ইরানি শুরু করেছিল, তারপরে মোদি সাহেব সে যথেষ্ট ঘনিষ্ঠ ছিল, ভালো সম্পর্ক ছিল তাদের সঙ্গে, তারপর আমেঠি থেকে নির্বাচনে জিতল, এবং রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ স্মৃতি ইরানি, হ্যাঁ বারবার তিনি করে গেছেন, রাহুল গান্ধীকে হারিয়েছিলেন, সেখান থেকে কিন্তু মাস্টার স্ট্রোকে স্মৃতি ইরানি গেল। কিন্তু তারপরেই আমরা দেখলাম যে আমেঠি থেকে কিন্তু তিনি এবারে সেরকম কিছু করতে পারলেন না, এবং যে কিশোরীলাল শর্মাকে দাঁড় করানো হলো কংগ্রেসের তরফ থেকে, রাহুল গান্ধী সেখানে দাঁড়ালেন না।
এই যে আর তিনি কোনো প্রচার করতে পারলেন না রাহুলের এগেনস্টে, আর যখন স্মৃতি ইরানি কিছু করতে পারলেন না তার এগেনস্টে যখন ট্রোল শুরু হলো, রাহুল গান্ধী এসে বলেছেন যে না, এই ট্রোল এভাবে করা উচিত নয় কেউ একজন নির্বাচনে ভালো না করতে পারলে। তাহলে কি এখান থেকেও কোথাও একটা টার্নিং পয়েন্ট যে রাজনীতি এখানে মানে আমার যেটা মনে হচ্ছে যে আসল যে ব্যাপারটা সেটা কিন্তু রাহুল গান্ধী আর নো রাহুল গান্ধী, আমেঠিতে ও রাহুল গান্ধী দাঁড়ায়নি, সুতরাং এটা বলা যাবে না যে রাহুল গান্ধী দাঁড়ালে কি হতো, হারাতে পারতো কি পারতো না, প্রশ্নটাই রাহুল গান্ধীও তো অ্যাভয়েড করে কেরালা চলে গেছে। সেদিক থেকে দেখতে গেলে তো স্মৃতি ইরানিকে ফেস রাহুল গান্ধী করেনি, কিন্তু সেইটার জন্য কিন্তু স্মৃতি ইরানির যে মানে শেয়ার ইকুইটি, মার্কেট ইকুইটি পড়ে গেছে তা নয়। আমার মনে হচ্ছে স্মৃতি ইরানির না ইন্টারপার্সোনাল রিলেশনশিপ রাজনীতিতে ভীষণ ইম্পর্টেন্ট, পিয়ার। আমি জানি যখন শিক্ষামন্ত্রী তখন আরএসএস এর পাঠানো নাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আরএসএস এর তো শিক্ষা মন্ত্রক নিয়ে খুব থাকে, মানে প্রায়োরিটি থাকে, সেগুলো নাকচ করে দিত। ওর মনে হতো যে না, এই লোকটাকে আমি করবো না। এখন আরএসএস এর রেকমেন্ডেশন না শোনা শিক্ষামন্ত্রী, মানে যেটা ধর্মেন্দ্র প্রধান কখনো ভাবতেই পারে না, সে আরএসএস এর সাথে সদ্ভাব রেখে সে যা বলে আরএসএস, এখন সেটাই তো চিরকাল হয়ে এসেছে। আমার মনে আছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকেরা তারা রীতিমতো স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে গেছিল নালিশ জানাতে। এখন নালিশ জানানোটা কখনো কোনো বস কারো সম্পর্কে যদি খুব বেশি নালিশ আসতে শুরু করে, তখন সে যতই তার প্রিয় পাত্র হোক তারও মনে হয় যে এই মানুষটাকে আমি এত সাপোর্ট করি কিন্তু তার বিরুদ্ধে এত নালিশ কেন, তাহলে তো কিছু তো একটা দেয়ার ইজ সামথিং। সেটা কি দ্বন্দ্বের কোনো একটা মানে প্রথম কথা হচ্ছে যে অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর মধ্যে কোনো ঝগড়া নেই, আমি মনেই করি না যে কোনো ঝগড়া আছে, কারণ নরেন্দ্র মোদী এখানে, অমিত শাহ এখানে, দুদের ঝগড়া নেই, ওয়ার্কিং রিলেশন খুব ভালো, দুজনেই গুজরাটেরও প্রতিনিধি। কিন্তু অমিত শাহর পছন্দের লোক আর মোদির পছন্দের লোক তো আলাদা হতে পারে। মানে আমার সঙ্গে তোমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক যদি থাকে তাহলে তোমার পছন্দের লোক আর আমার পছন্দের লোকের মধ্যে ঐক্যবদ্ধ নাও হতে পারে। অমিত শাহ স্মৃতি ইরানিকে পছন্দ করে না। আচ্ছা, এখন গুজরাটেও যে সমস্ত কুশীলব আছে তারা অমিত শাহর কথা শোনে, স্মৃতি ইরানি। এখন এই যে আমি যেটা বলছি যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, অ্যাটিটিউড একটা হয় না যে তোমাকে একটা নরম সরম হয়ে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, এই যে জিনিসটা স্মৃতি ইরানির অনেক সময় কলে স্পেড এ স্পেড, এই অ্যাটিটিউডটা নিয়ে করে, যা বলেছি ঠিক বলেছি, বেশ করেছি। রাজনীতিতে তো তোমাকে অনেক আপোষ করতে হয়। এখন অমিত শাহর সাথে স্মৃতি ইরানির আমি 10 বছরেও কিছুতেই ওই সম্পর্কটার পুনরুদ্ধার হলো না। এখন কোথাও একটা স্মৃতি, অমিত শাহ তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আজকে কিন্তু মোদি বিদেশ নীতি, মোদি অনেক কিছু করে, কিন্তু ডে টু ডে অর্গানাইজেশনাল যে বিজেপি, সেটা কিন্তু অমিত শাহই তার সব থেকে বড় চাবিকাঠি। তো আমার মনে হয় যে কোথাও একটা ডেট অফ এক্সপায়ারি থাকে না ওষুধে লেখা, স্মৃতি ইরানি অনুভব করছে যে তিনি যতই ফিট থাকুন, তার দাপটটা কোথাও হারিয়ে যাচ্ছে। ওজন কমিয়েছেন উনি, হ্যাঁ, উনি সমস্ত মেডিকেল এর মাধ্যমে অনেকটা ওজন, রাজনৈতিক ক্যারিয়ারের ওজন কমে যাচ্ছে, রাজনৈতিক ক্যারিয়ারের ওজন কমে গেছে। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শুনলেন এবং এভাবেই কিন্তু মানে প্রত্যেকটা এপিসোডে আমরা জয়ন্তদার বিশ্লেষণ শুনবো আমাদের ঘোষালনামা অনুষ্ঠানে। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। নজর রাখতে হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।